লুটেরা খুনি ভারতের কৃতদাস হাসিনা সরকারের রেখে যাওয়া প্রেসিডেন্টের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়ার পর প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং এই সরকারের আরো যারা সদস্য আছেন তাদের কারোর প্রতি আমার কোনো সম্মান এবং শ্রদ্ধাবোধ নাই। আমি আন্তরিকভাবে দুঃখিত। ৫ আগস্ট বিপ্লবের পর যখন বঙ্গভবনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের ডাকা হলো, সেখানে অনেক দল গেছে, তার মধ্যে জাতীয় পার্টি আছে। জাতীয় পার্টি যাবে এ নিয়ে বিস্ময়ের কিছু নাই, কারণ তারা তো হাসিনা এবং আওয়ামী লীগের রক্ষিতা ছিল। কিন্তু আমি অবাক হয়েছি জামায়াত এবং বিএনপি ওইখানে তাদের সাথে দেখা করতে যাওয়ায়। বিএনপি এবং জামায়াত কত শত হাজার বার বলেছে এই হাসিনা সরকার অবৈধ সরকার। এখন হাসিনা সরকার যদি অবৈধ হয় তাহলে তার রেখে যাওয়া যে প্রেসিডেন্ট সেও নিশ্চয়ই অবৈধ। এবং দেখুন, যেখানে একটি এত বড় গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা জীবন রক্ষার জন্য পালিয়ে গেছে সব কিছু ছেড়ে, যেখানে তার মন্ত্রিসভার সব সদস্যরা পালিয়ে গেছে, আত্মগোপনে চলে গেছে, সমস্ত থানার সমস্ত পুলিশ অফিসাররা আত্মগোপনে চলে গেছে, আওয়ামী লীগের কুখ্যাত সব নেতাকর্মীরা বাড়ি ছেড়ে যে যেখানে পারে পালিয়ে গেছে, এরকম চিহ্নিত এই সরকারের যত দালাল যাদের পিঠ বাঁচবে না বলে মনে করেছে তারা সবাই পালিয়ে গেছে। এই যখন অবস্থা, আমি কয়েকটা মোটা দাগে বললাম, সেখানে এই তাদের বঙ্গভবনে শেখ হাসিনারই বশংবদ, একান্ত অনুগত বশংবদ প্রেসিডেন্ট রয়ে গেছে। এবং এই ধরনের একটি খুনি, লুটেরা, কৃতদাস শাসকদের, যে শাসকদের বললেও ভুল হবে, আমি বলি হাসিনার প্রেসিডেন্ট, সে তো বাংলাদেশের প্রেসিডেন্ট তো নয়। আমি ফেসবুকে লিখেছি সে আওয়ামী লীগেরও কোনো প্রেসিডেন্ট না। যদি আওয়ামী লীগের এমপিদের মধ্যে স্বাধীনভাবে গোপন ব্যালট বাক্সের মাধ্যমে কোনো প্যানেল প্রার্থী ঘোষণা ছাড়া স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার দেওয়া হতো, আমার বিশ্বাস কশ্চিন কালেও এই শাহাবুদ্দিন চুপ্পু দলের পক্ষ থেকেও প্রেসিডেন্ট নির্বাচিত হতেন না, আওয়ামী লীগের এত নেতা থাকতে। সুতরাং সে হাসিনার একান্ত পছন্দের, তার মনোনীত প্রার্থী এবং হাসিনার সে বশংবদ। এবং এই যে লুটেরা খুনি সরকার, তাদের সে এর প্রেসিডেন্ট, সে এগুলোর সব সে নীরবে স্বীকৃতিদাতা, মেনে নিয়ে সে এই প্রেসিডেন্ট পদে আছে। এখন গণ অভ্যুত্থানে যেখানে এই ধিক্কৃত নিকৃষ্ট খুনি লুটেরা দেশ বিরোধী সরকার, ভারতের কৃতদাসের সরকার পালিয়ে গেছে, সবকিছু যখন ভেসে গেছে, তখন টিকিয়ে রাখা হয়েছে এই একজন বশংবদ প্রেসিডেন্ট, যাকে জামায়াত বিএনপি সহ অন্যরা অবৈধ বলতেছে। মানে যে সরকারকে অবৈধ,
বলতেছে সেই সরকারের প্রেসিডেন্টও অবৈধ হওয়ার কথা। তো সেই তাদেরই ঘোষিত অবৈধ প্রেসিডেন্টের সাথে দেখা করতে যাওয়া, আলোচনায় বসা, আমি মনে করি খুবই লজ্জার একটি ঘটনা। এবং আমি লিখেছি এবং এখানে বলছি যে ছাত্র জনতার উচিত ছিল শুরুতেই বঙ্গভবনের দখল নেয়া এবং ওই বঙ্গভবনে ছাত্র জনতার যে নেতৃবৃন্দ রয়েছে, ছাত্র নেতৃবৃন্দ, তাদের সেখানে অবস্থান করে দেশের সার্বিক পরিস্থিতি প্রয়োজনে তাদের পছন্দ মতো বিজ্ঞ অভিজ্ঞ জ্ঞানী লোকদের ডেকে সেখানে বসে তারা দেশের পরবর্তী যাবতীয় দিক নির্দেশনা এবং সংস্কার কর্মসূচি একের পর এক ঘোষণা করবে এবং সেগুলো বাস্তবায়ন করবে, জনতাকে রাজপথে রেখে চাপের মুখে বিভিন্ন প্রতিষ্ঠান বিষাক্ত, পয়জনাস, কলুষিত, কলঙ্কিত, হত্যাকারী, মানবাধিকারের চরম লঙ্ঘনকারী যে সমস্ত পিশাচ প্রতিষ্ঠান আছে, যে সমস্ত প্রতিষ্ঠানকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সংস্কার এবং সেখানকার যারা হত্যাকর্তা ছিল তাদেরকে গ্রেফতার, সরে দাঁড়ানোর একের পর এক আলটিমেটাম কর্মসূচি বাস্তবায়ন করে দেশকে একটি সঠিক এই যে বিষ বৃক্ষ যেখানে যেখানে ছিল এই 16 বছরে সেগুলোকে উপড়ে ফেলা, এই ছাত্র জনতার বঙ্গভবনে অবস্থান করা উচিত প্রয়োজন ছিল। আজকে আমি মনে করি ছাত্র জনতার নেতৃবৃন্দের ওই খুনি লুটেরা ভারতের কৃতদাস হাসিনার প্রেসিডেন্ট না। এক্ষেত্রে আমি জানি তথাকথিত অনেক আইনজ্ঞ, তথাকথিত সংবিধান বিশেষজ্ঞ এই সাংবিধানিক শূন্যতা, সংবিধানের ধারা টারা এসব অনেক কিছু সামনে আনবেন এবং অনেক বুলি কপচাবেন। এইসব আইন ধারা, সাংবিধানিক শূন্যতা এসবের দোহাই দিয়ে কোনো লাভ নাই। সংবিধান মানুষের লেখা এবং এই স্মরণকালের গণঅভ্যুত্থানের অন্যতম একটি চাওয়া হলো এই সংবিধান আবার নতুন করে রচনা করা, যেখানে এই ধরনের গণঅভ্যুত্থান বা গণ বিপ্লবের অন্যতম মূল বিষয় হলো পুরনো যা কিছু আছে সব কলুষিত, বিষাক্ত, পয়জনাস, দূষিত যা কিছু আছে সব বিলুপ্ত করা, ভেঙে চুরমার করা এবং সেখানে তার স্থলে নতুন করে আবার সব কিছু নির্মাণ করা, তৈরি করা এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক রিসাফল করা, পুনর্নির্মাণ করা, পুনর্গঠন করা। এটি হলো যে কোনো বিপ্লবের, গণঅভ্যুত্থানের মূল ফান্ডামেন্টাল একটা বিষয়। গণঅভ্যুত্থান এবং বিপ্লব মানে হলো ক্ষমতা আমার হাতে, জনগণের সেই বিপ্লবের যে নেতৃত্ব দেবে তাদের হাতে, সেই জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা থাকতে হবে এবং এই অবৈধ প্রেসিডেন্টের অধীনে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোক শপথ গ্রহণ করবেন, এটা আমার চিন্তা কল্পনার বাইরে যে তিনি এটি করতে পারেন। এর মাধ্যমে মূলত তারা তাকে স্বীকৃতি দিলেন এবং সবচেয়ে বড় যে ঘটনাটি ঘটে গেছে সেটি হলো এই 16 বছরে হাসিনা সরকার দেশ বিরোধী যত চুক্তি করেছে, বিশেষ করে ভারতের সাথে, ভবিষ্যতে প্রয়োজন হবে সেই চুক্তিগুলো বাতিল করা। সেক্ষেত্রে তাদের বড় একটি যুক্তি ভিত্তি হতে পারত যে এই সরকার একটি অবৈধ সরকার। এবং কেন অবৈধ সরকার? এটি এখন সুপ্রতিষ্ঠিত, দালিলিকভাবে প্রমাণিত যে 2008 সালের নির্বাচন ছিল মইনু আহমেদ গং, ভারত, যুক্তরাষ্ট্র এবং এই 3 চক্র ঘিরে দেশে বিদেশের আরো নানান মহলের সম্মিলিত ষড়যন্ত্রের ফসল। 2008 সালের নির্বাচন ছিল একটি গভীর চক্রান্তের সাজানো নির্বাচন এবং হিলারি ক্লিন্টনের যে
শেখ হাসিনার সাথে টেলিফোন আলাপের যে ট্রান্সক্রিপ্ট প্রকাশিত হয়েছে সে অনুযায়ী এই নির্বাচনের ফলাফল আগেই দিল্লিতে নির্ধারণ করা ছিল কে কয়টি আসন পাবে। তারপর একটি সাজানো নির্বাচনের মাধ্যমে এই ফলাফল শেখ হাসিনাকে তখন ক্ষমতায় নিয়ে আসা হয়েছিল এবং প্রণব মুখার্জির বই এবং সেই সময় এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে তাদের সাক্ষাৎকার এটি প্রতিষ্ঠিত। যাই হোক, তাহলে 2008 সালের নির্বাচনে যদি অবৈধ হয়, ষড়যন্ত্র হয়, তাহলে পরবর্তী 2014, 2018 এবং সর্বশেষ নির্বাচন সবই তো অবৈধ এবং সেগুলো যে কি প্রহসন হয়েছে তা তো গোটা বিশ্ববাসী জানে। তাহলে এই সরকারের যেটা বলছিলাম যে ভবিষ্যতে যদি কোনো ভবিষ্যতে এই চুক্তিগুলো, এই দেশবিরোধী যে চুক্তি তারা করেছে সেগুলো বাতিলের জন্য একটি ভিত্তি যুক্তি হতে পারত যে এই সরকার অবৈধ ছিল, সুতরাং তাদের করা কোনো চুক্তির কোনো বাধ্যবাধকতা কেউ মানতে বাধ্য নয়। কিন্তু এই যে তাদের অধীনে এখন শপথ নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার বা পরবর্তীতে কেউ তাদেরকে, এই হাসিনা সরকারকে 16 বছরের কেউ অবৈধ বলার ভিত্তি যুক্তি তাদের থাকবে না, নৈতিক কোনো অধিকার থাকবে না, কারণ তারা এর মাধ্যমে এই সরকারকে স্বীকৃতি দিয়েছে এবং যদি তারা হাসিনাকে অবৈধ বলে তারা নিজেরাই অবৈধ প্রমাণিত হবে, কারণ তারা এই অবৈধ সরকারের অধীনে যেহেতু শপথ নিয়েছে, ফলে তারাও আসলে অবৈধ যদি তাদেরকে এরা অবৈধ বলতে চায়। বা পরবর্তীতে যদি কোনো নির্বাচিত সরকার আসে, এই একই ধারাবাহিকতা, যেহেতু এই মূল ভিত্তি মানে তত্ত্বাবধায়ক এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যদি অবৈধ হয়, অবৈধ প্রেসিডেন্টের অধীনে শপথ নেওয়ার ফলে পরবর্তীতে এরপরে ধারাবাহিকতা যত যারা ক্ষমতায় আসবে তারাও আসলে তাদের ভিত্তিও অবৈধ, কারণ সূচনাটা তো এখান থেকে অবৈধ পাবে। এই সমস্ত কারণে আমি মনে করি এই ধরনের একজন প্রেসিডেন্টের অধীনে শপথ নেওয়া ডক্টর ইউনূসের মতো এই ধরনের ব্যক্তিত্বের খুবই লজ্জার বলে আমি মনে করি। এবং এই হাসিনার রেখে যাওয়া প্রেসিডেন্টের অধীনে শপথ গ্রহণের মাধ্যমে আমি মনে করি একটি সফল স্বতঃস্ফূর্ত যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানকে সফল গণবিপ্লবে পরিণত করার জন্য যে শর্তগুলো আছে সেই শর্ত পূরণের ক্ষেত্রে বা গণ অভ্যুত্থানকে গলা টিপে হত্যার বা আতুর ঘরে গলা টিপে হত্যা বলে যে একটি কথা আছে, এই অবৈধ সরকারের অবৈধ প্রেসিডেন্টের অধীনে শপথ নেয়ার মাধ্যমে এই আতুর ঘরে গলা টিপে হত্যার মতো একটি ঘটনা ঘটেছে এই সফল গণ অভ্যুত্থানকে সফল বিপ্লবে পরিণত না করার জন্য। অর্থাৎ অভ্যুত্থানকে গলা টিপে হত্যার মতো ঘটনা, আতুর ঘরে গলা টিপে হত্যার যে ঘটনা, তা অনেকটা আমি বলবো ঘটে গেছে।